আমাদের বাবা মারা জন্মের পরে সন্তানকে যে বলছিলাম যে 4টা অপশনই বেশিরভাগ দেওয়া যায়, হয় তুমি উকিল হও, ব্যারিস্টার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। 26 সালে এসে কিন্তু আমার কাছে মনে হয় যে ইনকাম সোর্সের বা ক্যারিয়ার গঠনের আরো অনেক উপায় আছে, অনেক ধরনের ক্যারিয়ার কিন্তু সৃষ্টি হয়েছে। কিন্তু দিন শেষে আমরা ওই 4টার দিকে কেন ঝুঁকি, এর বাইরে প্রফেশনগুলোকে কেন মূল্যায়ন? অ্যান্ড এই জায়গায় আমি একটু বলি, ধরেন আমাদের বাবা মারা একটু আগের জেনারেশনের, তো এখন আমাদের কাছে যেই টুলস আছে, ধরেন আমরা অনেক ইনফরমেশন জানি পৃথিবী সম্পর্কে, আমাদের হাতের মুঠোয় এআই আছে, প্রযুক্তির অনেক ব্যবহার আমরা জানি। তারা কিন্তু ওইগুলো জানে না। তারা ওই যে তাদের আমলে দেখে আসছে যে একটা প্রতিষ্ঠিত মানুষ মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার। তো এই মানুষ হইলো কি তাদের আমলের প্রতিষ্ঠিত মানুষ, এবং এই আমি তাদেরকে অবশ্যই সম্মান করি, তারা খুবই রেসপেক্টেড। একটা ডাক্তারকে আপনি অসম্মান করতে পারবেন না। তো একটা ইঞ্জিনিয়ার, তার পরিশ্রম আছে এই একটা ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে, একটা ডাক্তার হওয়ার পিছনে, একটা উকিল ব্যারিস্টার হওয়ার পিছনে, তাদেরকে অবশ্যই সম্মান করি। এই জায়গায় যাতে কোনো ভুল মেসেজ না যায়। তারা দেখে আসছে যে ওই সময়টাতে এই ধরনের মানুষগুলো হচ্ছে সমাজের খুব টপ ক্লাস, হাই ক্লাস মানুষ। এখন তাদের মধ্যে ওই সময় থেকে হচ্ছে একটা টেন্ডেন্সি গ্রো হয়েছে যে আসলে এরাই হচ্ছে সমাজের হাই ক্লাস সোসাইটি। আমার সন্তানরা যদি এরকম হইতে পারে, জিনিসটা আমার জন্য প্রাউডের। আমার সন্তানও তাহলে হাই ক্লাস সোসাইটির হবে। তো আমার এই বর্তমান 26 সাল, এই সময়ের অনেক ইনফরমেশন আমি সরি টু সে আমাদের বাবা মারা আনফর্চুনেটলি হয়তো বা জানেন। জানলে হয়তো বা তাদের আরও ধারণা গ্রহ হইতো। তখন তারা ভাবতো যে আসলে আরও স্কোপ আছে, আমাদের সন্তানরা হয়তো এই স্কোপে ভালো করতে পারে। এটা আমি তাদেরকে দোষ দিতে চাই না, যেহেতু তারা ওই জেনারেশনে বড় হয়েছে, এটা থাকাটাই তাদের মধ্যে স্বাভাবিক। অ্যান্ড আমাদের উচিত তাদেরকে বোঝানো। অ্যান্ড বাংলাদেশে আমি আবারও বলতে চাই, একটা প্যারেন্ট স্কুলিং করা যায় কিনা সেই ব্যাপারে আমাদের ডিসিশন মেকারদের আসলে ভাবা উচিত। যাই হোক, আপনি একটু কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে আসি। হ্যাঁ, ধরুন কন্টেন্ট ক্রিয়েশনও তো এখন একটা পেশার মতো হয়ে গেছে, এটা ইনকাম সোর্সের মতো হয়ে গেছে। আমি এখন পর্যন্ত এটারে পেশা হিসেবে দেখতেছি না। আমি যদি মানে আমার এই পড়াশোনার খুব নাজেহাল অবস্থায় ক্যাম্পাসে আমি টিয়ার ড্রপ দিছি, বাট এই আমার যে সাবজেক্ট এটাতে আমি আসলে কনসেন্ট্রেশন দিতে পারতেছি না। আমি যদি আমার ইচ্ছা আছে কোনো রকম পাশ করে জায়গাতে বের হয়ে যাওয়া, পরে আমি আমার প্রফেশন বা পেশা নিয়ে ভাববো। এখন রাইট নাও আমি কোনো পেশা নিয়ে ভাবতেছি না, কোনোটাই আমার পেশা না। আমি জাস্ট হচ্ছে নিজের এখন মানুষ তো প্রশ্ন করতে পারে যে যার কাছ থেকে শিক্ষা বিষয়ক এত পরামর্শ শুনছি আমরা, সেই অ্যাড ড্রপ দিচ্ছে কেন দিচ্ছে? না, এইটাই তো, এটা তো উত্তর আমি দিয়েই দিছি। আমার ভালো লাগে না। আমারে যদি শিখাইতো যে এই যে আমি কালকে আমার একটা পরীক্ষা, ধরেন এই জায়গায় এই ফরেস্ট্রি মানে বনের যে গাছ আছে, সেই গাছের মধ্যে কি কি ফাঙ্গাস ব্যাকটেরিয়া এগুলো আক্রমণ করে, গাছের কি ক্ষতি করে, সেগুলো আমার মুখস্থ করে লাগতেছে। ধরেন বা একটা গাছ রে, ধরেন একটা নেমাটোড, সে কি ক্ষতি করে। নেমাটোডটার নাম হচ্ছে, যদি আমি একটু মনে করার চেষ্টা করি, অনেক কঠিন জিনিস, ম্যালোইডিওজাইন গ্র্যামিনিকোলা। তাহলে এই নেমাটোড নাকি কি করে গাছের রুটে, মানে হচ্ছে গাছের যে রুট আছে মানে শিকড়, সেই শিকড়ের মধ্যে বাসা বাঁধে, পর শিকড়ে ব্লক করে দেয়। ব্লক করে দিলে শিকড় হচ্ছে ওইখান থেকে, গাছের বিষয়টা হচ্ছে ওই যে মাটি থেকে মানে হচ্ছে যা মিনারেল বা ওর প্রয়োজনীয় যা যা জিনিস লাগে ওগুলো অ্যাবজর্ব করে, ওয়াটার। তো ওইটা গাছ পারে না, আলটিমেটলি গাছটা মারা যায়। তাহলে আমি পড়লাম, আমি আমার লাইফের জীবনেও এই গ্র্যামিনিকোলা কী জিনিস এটা দেখি নেই। আমারে যদি আমার শিক্ষক সে নিয়ে যেত যে 5 মাসের একটা প্রজেক্ট, চল আমরা গ্র্যামিনিকোলা কীভাবে গাছের রুট ব্লক করে দেয় সেটা আমরা দেখব, এই পরীক্ষা না নিয়ে যদি ওই কাজটা করতো আমার শিক্ষক, আমি যাইতাম ওই জায়গায়। তাহলে আমি যেই জায়গায় গ্র্যামিনিকোলা, এই যে ম্যালোইডিওজাইন গ্র্যামিনিকোলা দেখিনি, এটা মাত্র একটা উদাহরণ। আমার এই পড়াশোনা ভাল লাগে না, দ্যাট ডাজেন্ট মিন যে আমি আমার মধ্যে আগ্রহ নাই পড়াশোনার বা আমি ভালো ছাত্র না। আমি তো আমার উত্তর দিয়ে দিয়েছি, যেই জিনিস আমার ভালো লাগে না সেটা করতে আমার ভালো লাগে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে পুঁথিগত বিদ্যা থেকে আসলে পুঁথিগত বিদ্যা আমার ভালো লাগে, অনেক কিছু শিখে। আলটিমেটলি আপনারা আরেকটা মজার ইনফরমেশন দেয়, কালকে আমার পরীক্ষা না, কালকে আমার সাথে আরো মনে হয় 55-56 জন পোলাপেনের পরীক্ষা। এই যে একটা নেমাটোডের নাম বললাম বা আরেকটা ব্যাকটেরিয়ার নাম বললাম, এইগুলা তারা এই পরীক্ষা দেওয়ার পরে ভুলে যাবে, মনে থাকবে না। শুধু পরীক্ষা মনে থাকবে নাকি, মনে রাখবে না, ভুলে যাবো তারা। তাহলে এই পড়াশোনা আমার ভালো লাগে না। দ্যাটস ওয়াই আমার এই জায়গায় একটা বিতৃষ্ণা আছে। দ্যাট ডাজেন্ট মিন যে আমি পড়াশোনা করি না, আমার যেটা ভালো লাগে আমি পড়ি। তো আপনার পড়াশোনা শেষের দিকে আপনি বলছেন যে সিজিপিএ তো পেতে হবে, সার্টিফিকেটের জন্য পড়াশোনা করছি, এরপর টুকুর বা গোলাম রাব্বানি পরে চাওয়াটা কি, তিনি কি হতে চান? আমি এর আগেও মেনশন করছি একটা ইন্টারভিউতে, আমি হচ্ছে ফিল্ম মেকার হইতে চাই। আপনি ফিল্ম মেকার হতে চান? আমার হচ্ছে মানে পছন্দের যে জনরা আছে সেগুলো হচ্ছে ওয়েস্টার্ন ক্লাসিক, ইন্ডি ফিল্ম, মিস্ট্রি থ্রিলার,
ড্রামা একটা জোন আছে, ওই টাইপ মুভি ভালো লাগে। পরে হচ্ছে আমার ক্রাইম থ্রিলার মুভি ভালো লাগে। অ্যান্ড ধরেন আমি একটা মানুষকে খুব অনুসরণ করি, অ্যান্ড আই উইশ আমি যদি তার মতো 1% হইতে পারতাম, সেটা হচ্ছে ক্লিন্ট ইস্টউড। লোকটার এখন 98 বছর বয়স। সে হচ্ছে ওয়ান অফ দ্য মেইন পায়োনার্স অফ হলিউড, এই যে মানে মডার্ন হলিউড। সে হচ্ছে যে ওয়েস্টার্ন স্প্যাগেটি যে ফিল্মগুলো আছে, সার্জি লিওন ছিল ইতালিয়ান একটা ফিল্ম মেকার, তার আন্ডারে সে করছে। পরবর্তীতে ক্লিন্ট ইস্টউড নিজেই ডিরেক্টর হয়েছে। তো তার মুভিগুলো আমি দেখার পর মনে হয়েছে হি ইজ এ জিনিয়াস। সে একই সাথে ডিরেক্টর, একই সাথে অ্যাক্টর। অ্যান্ড তার আমি বায়োগ্রাফি পড়তে যে একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে ধরেন তার মুভির সে যে সময় ডিরেক্টর হইলো, তখন সে যে সময় একটা মুভি ডিরেক্ট করতে যায়, তার অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সে ফ্লো দিয়ে দেয় অ্যান্ড একটা কন্ডিশন দিয়ে দেয় যে আমরা একটাই টেক নিব, তুমি তোমার মতো করে ডায়লগ ডেলিভারি দিয়ে দাও, আমার আর কোনো সে নেই। সে বুঝায় দেয় প্লটটা। অ্যান্ড আমি আমার ভিডিওতে এই জিনিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমি কিন্তু এক টেকের ভিডিও নিই, র ভিডিও। আমি কিন্তু চাইলে আচ্ছা একটু আটকে গেছি, এইখান থেকে আবার পুনরায় শুরু করি। আমি এটা করি না, আটকে গেলে ওটা বাদ, আবার এক টেক নিই। আমার এই জিনিসটা আসছে কিন্তু তার থেকে। সে হচ্ছে তার পুরো ফিল্মের যতটা সিকোয়েন্স আছে সবগুলো এক টেকে নেয়। আমি এই যে লোকটার অনুসরণ করার চেষ্টা করি। অ্যান্ড আমার ওয়েস্টার্ন ফিল্মের প্রতি খুব ঝোঁক আছে। অ্যান্ড আমার একটা ড্রিম হচ্ছে, আমার টাকা পয়সা হলে একটা ঘোড়া কিনবো, যে ওয়েস্টার্ন হ্যাট পয়রা এই জায়গায় একটা পিস্তল থাকবে, আমি ঘোড়া চালাবো। হ্যাঁ, ওয়েস্টার্ন কাউবয় যেটাকে বলে। মানে আমি এই লোকটার হচ্ছে ধারণ করি মেনলি, ক্লিন্ট ইস্টউড। আমি যদি আপনি হলিউডের উদাহরণ দেখালেন, তো আমাদেরটা হচ্ছে ঢালিউড। ঢালিউডে বসে কি হলিউডের মতো এত ব্যবস্থাপনা মানে মানে সেই ইয়েটা কি আছে বাংলাদেশে, যে আপনি যে ধরনের সিনেমা বানাতে চাচ্ছেন? সম্ভব। কিভাবে? এই জন্য আপনার মেইন জিনিসটা লাগবে হচ্ছে আইডিয়া, কনসেপ্ট। আপনি একটা ভালো কনসেপ্টে, আমি এই যে রিসেন্ট বনলতা এক্সপ্রেসের অনেক ক্লিপ দেখলাম। পরে হচ্ছে যেহেতু আমি মেনশন করেছি আমি হুমায়ুন আহমেদের পাগলা ফ্যান। হুমায়ুন আহমেদের এমন কোনো নাটক সিনেমা নাই যেটা আমি দেখিনি। আমি হলে যাই বনলতা এক্সপ্রেস দেখছি, যে জিনিয়াস ফিল্ম। হ্যাঁ, বনলতা এক্সপ্রেস হয়েছে না, একটা ভালো আইডিয়া দিয়েই তো বানাইছে। আমাদের দেশে আমার খুব আফসোস লাগে একটা জিনিস, যেন মোশাররফ করিম, বাইরের দেশে মর্গান ফ্রিম্যান, সে এখনও লিড রোলে অ্যাক্টিং করতেছে, কাঁপায় দিতেছে পুরা হলিউড ইন্ডাস্ট্রি। আমাদের দেশে মোশাররফ করিম বাংলাদেশের কনটেক্সটে সিমিলার টু মর্গান ফ্রিম্যান। আজকে মোশাররফ করিম রেডি আমরা তার পোটেনশিয়াল রিচ করতে পারতেছি না, আমরা আজকে তারে ওইভাবে ব্যবহার করতে পারতেছি না। মোশাররফ করিম এখন কি নাটক করে আপনি দেখেন একটু ইউটিউবে সার্চ দিয়ে, বউয়ের সাথে ঝগড়া, শালির সাথে, খুব ডিসগাস্টিং। কিন্তু মোশাররফ করিম আমার বাংলাদেশের সবচাইতে পছন্দের একজন অ্যাক্টর, তার দিয়ে এগুলা মানায় না। হি হ্যাজ টু বি চুজি, তার চুজ করতে হবে। তার বছরে একটা ফিল্ম করুক। আমরা মোশাররফ করিমের থেকে বছরে একটা ফিল্ম চাই, 2 বছরে একটা ফিল্ম চাই, যেটা কালজয়ী হয়ে থাকে। মোশাররফ করিম এমন একটা জিনিস, তারে আমাদের ব্যর্থতা, আমাদের ডিরেক্টরদের ব্যর্থতা, প্রডিউসারদের ব্যর্থতা, স্ক্রিপ্ট রাইটারদের ব্যর্থতা, তারে ওইভাবে কাজে লাগাইতে পারেনি। তা আমাদের দেশে কিন্তু সম্পদ আছে, আমরা ওই যে আমাদের দেশে নাই এরকম না জিনিসটা, আমরা কাজে লাগাইতে পারি না। আপনি প্রপার আইডিয়া নিয়ে আগায় যান, আপনি পারবেন। কিন্তু এখানে একটু বলতে চাই যে আপনি বলছিলেন না যে বছরে একটা সিনেমা করুক, একটা সিনেমা করুক, দিন শেষে তো মোশাররফ করিম তো সে প্রফেশনাল আর্টিস্ট, সে যদি একটা সিনেমায় করে বছরে, তাহলে সারা বছর চলবে কি দিয়ে? কারণ এটা তো দিন শেষে তো আর্নিং একটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে যে অডিয়েন্স চাহিদা, নির্মাতারা তো আমি শুনেছি, আমি জানি না ভাই মোশাররফ করিমের অর্থনৈতিক অবস্থা কি, আমি তার ফ্যান হিসেবে এই জিনিসটা বলছি। যদি তার সামর্থ্য থাকে অন্যান্য ব্যবসা বাণিজ্য থেকে, এটা আমি বলার কেউ না, যদি সে চলতে পারে তার চুজই হওয়া উচিত। সে নাটক করুক, ওয়েব ফিল্ম করুক, সে মহানগর করছে না, করুক। কিন্তু এই যে ডিসগাস্টিং হেডলাইন দেয়া, শালির সাথে প্রেম, বউয়ের সাথে ঝগড়া, স্কুল জীবনের প্রেম। মোশাররফ করিম যখন স্কুল ড্রেস পরে স্কুলে যায়, এই জিনিস দৃষ্টিকটু লাগে এই এজে আইসা। তো এইগুলা বাদ দেখ, আমি বুঝাইতে চাইছি এই জিনিস, মানে কোয়ালিটিটা মেইনটেইন করা, এটা কোয়ালিটি মেইনটেইন করা। যাই হোক, আপনার সঙ্গে অনেক কথা বলেছি। এখন একটু বলতে চাই যে ক্যাম্পাস জীবন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, ক্যাম্পাস নিয়ে কথা বলি। আমি আসলাম, অনেক বিশাল একটা ক্যাম্পাস লাইফ কেমন এনজয় করছে? ক্যাম্পাস লাইফ ভালো যাইতেছে। আমি মেইনলি এর আগের ইন্টারভিউতে আমার কিছু বড় ভাইদের নাম মেনশন নিতে ভুলে গেছিলাম, তারা আমার এই ক্যাম্পাসে গত 1 মাস ধরে জ্বালায় বলতেছে, ইনডাইরেক্টলি, যে আমার নাম নেও নাই। তাদের মধ্যে অন্যতম হলো বাপ্পি ভাই, নাফিস ভাই। এই 2টা লোক আমি যে সময় প্রথমে ভিডিও বানাইতাম, তারা হচ্ছে আমার কন্টিনিউয়াস শেয়ার করতে ভিডিও, যে সময় 500-200 ভিউ হইতো। আমার নাহিন ভাই আছে, হি ইন্সপায়ার্স মি। পরে
আমার আরও বন্ধুরা আছে, যেমন আরিফ, তার সাথে আড্ডা দিই। হ্যাঁ, আছে আরিফ ওয়াসিফ ওরা আছে। আর মেইনলি আমার যেই কন্টেন্ট ক্রিয়েশনের শুরু থেকে এই পর্যন্ত আলমগীর আর জিয়া, তাদের কথা আমি সব সময় বলবো, দে ওয়ার উইথ মি, ইভেন রাইট নাও দে আর উইথ মি। এই দুইটা মানুষ হচ্ছে সব সময় শুরু থেকে এই পর্যন্ত আমার সাথে ছিল। অ্যান্ড আমি আরও কিছু বলতে চাই যে কন্টেন্ট ক্রিয়েশন যেহেতু বললাম, এই পর্যন্ত যারাই আমার ভিডিওতে ছিল তাদের সবার কাছে আমি গ্রেটফুল। আমার এলাকার, হ্যাঁ, মানে ওর নাম সালাউদ্দিন, বাট বন্ধু তো সালাহ। আচ্ছা, ঠিক আছে, আমি একটু কনফিউজ হয়ে গেছি। রিমন, হিমেল, নবীর হোসেন ওরা ছিল, এবং ইভেন আমার স্কুলের ফ্রেন্ডরা আমার অনেক ভালো ভিডিওতে, যেমন 10 মিলিয়ন, 8 মিলিয়ন, 12 মিলিয়ন ভিডিওতে এই ইমরান ছিল, আমার বন্ধু ইমরান, মুবিন ছিল, জাহিদ ছিল, এবং ক্যামেরার বাইরে কাউসার, জয়, দীপ, ওরাও ছিল। আমি সবার কাছে গ্রেটফুল। অ্যান্ড ক্যাম্পাস জীবন যেটা বললেন, ক্যাম্পাসে তো ভাই বুড়ো হয়ে গেছি। বুড়ো হয়ে গেছে? হ্যাঁ, বুড়ো হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে ক্যাম্পাসে আছি। যাবার সময় ওই চাকচিক্যটা আর লাগে না। এখন মনে হয় যে কখন বের হয়ে যাব ক্যাম্পাস থেকে। ভালো ক্যাম্পাস, ভালো। এই জাহাঙ্গীরনগর আসলে একটা জোস জায়গা। আচ্ছা, এবার হচ্ছে একটু কন্টেন্ট ক্রিয়েশনের বাইরে চলে আসি। কন্টেন্ট কি দেখা হয় কিনা আপনার, বা অন্যান্যদের কন্টেন্ট কি আপনার দেখা হচ্ছে? কার কার কন্টেন্ট দেখা হয় বা কার কার কন্টেন্ট ভালো লাগে আপনার? আমি মেইনলি বাংলাদেশে ধরেন কন্টেন্ট ক্রিয়েশন দেখা, মানে কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে যদি কথা বলতে চাই, আমার যেই সময় আমি 2017-18 দিকে আমার ফোন কিনা দেওয়া হলো, ইন্টার সেকেন্ড ইয়ার 18 সালে, তখন আমি হচ্ছে সালমান মুক্তাদিরের কন্টেন্ট দেখতাম। হ্যাঁ, সালমান মুক্তাদিরের কন্টেন্ট তখন থেকে হচ্ছে সালমান মুক্তাদিরের ফ্যান। হি ইজ দ্য পাইওনিয়ার অফ বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর। এবং ইউটিউবে হোক বা এখন তো সে প্রমোশনাল ভিডিও করে আর কন্টেন্ট ভিডিও বানায়। হ্যাঁ, বাট আমি চাই সালমান মুক্তাদির যদি আবার কন্টেন্ট ক্রিয়েশনে ব্যাক করতো, জিনিসটা ভালো লাগতো। পরে ওই সময় আমি ম্যাঙ্গো স্কোয়াডের ভিডিও দেখতাম, শামিম ভাই। তো ম্যাঙ্গো স্কোয়াড পরে টোটালি কন্টেন্ট ক্রিয়েশন ছাইরা দিয়া শামিম ভাই নাটককে ঢুকে গেছে, সে এখন অ্যাক্টর হিসেবে নিজের পরিচয় দেয়। তো ওই সময় ভালো লাগতো যে ইউটিউবে ভালো ভালো কোয়ালিটি কন্টেন্ট ছিল। আর এখন হচ্ছে আমি সালাউদ্দিন সুমন বলেন, নাদির অন দ্য গো, আর আমি যেহেতু আমার ফিল্ম ভালো লাগে, বাংলাদেশের দ্য বেস্ট ফিল্ম রিভিউয়ার RNAR রাকিব ভাই, তার কন্টেন্ট দেখি। পরে রাফসানজা ছোট ভাই ইজ ডুইং গুড, সে ফুড ব্লগিংটার থেকে মোটামুটি বের হয়ে আসে, এখন ডিফারেন্ট কিছু করার চেষ্টা করতেছে। মোটামুটি তাদের কন্টেন্ট দেখা হয়। শেষ প্রশ্ন, জি, রিসেন্টলি তো আপনাকে ইন্টারভিউ দেওয়া লাগছে, কথা বলা লাগছে এবং ভারী ভারী কথা বলছেন, এটা কেমন এনজয় করছেন? এটা আসলে এনজয় করার থেকেও একটু ভয়ে ভয়ে থাকি, কি না কি বইলা ফেলি ফ্লোতে। আমি আবার এরকম একটা মানুষ, আমার ফ্লো দিলে আমি মনের কথা বইলা দেওয়ার চেষ্টা করি, মানে একটু ভয়ে ভয়ে থাকা লাগে যে আসলে কি বলতে কি বইলা ফেলি, কখন কোন বিপদ হয়ে যায়। কোন বিপদ হয়ে যায়, কোনটা নিয়ে কোন নিউজ হয়ে যায়। তো আমি চেষ্টা করি আসলে একটু লিমিট বজায় রেখে কথা বলার, বাট ভালো লাগে জিনিসটা। অ্যান্ড আপনি আমার ইন্টারভিউ নিলেন, আপনার কেমন লাগতেছে বলে? আমার তো অনেক প্রশ্ন আছে, কিন্তু আমার হলো কি যে সময় তো বলে যে শেষ করতে হবে, সব প্রশ্ন শেষ না। আমি আবার কথার পিঠে কথা বা প্রশ্ন করতে খুব পছন্দ করি। এই যে বলছিলাম শেষ প্রশ্ন, কিন্তু না, একটা প্রশ্ন মাথায় চলে আসছে। সেটা হচ্ছে ধরুন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়া অনেক কমেন্টসের তো সম্মুখীন হতে হয়, এবং বলছিলাম যে ক্লিকবেট যেটা হয় আর কি, যে আমি বললাম একটা জাস্ট একটা কেটে নিয়ে সেটাকে ভাইরাল করে দেয়। সো আমাদের এই সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল দর্শকরা আছে, অডিয়েন্স আছে, এদের ব্যাপারে আপনার কি মতামত সেটা জানতে চাই। এদেরকে সচেতন হওয়া উচিত, এদেরকে ফ্যাক্ট চেক করা উচিত। একটা কিছু দেখলে বিশ্বাস করা উচিত না, যে একজনের নামে একটা বইলা দিল অ্যান্ড এটা দেখা মাত্রই বিশ্বাস না করে এটা ফ্যাক্ট চেকটা করা উচিত। যেহেতু এখন আমি মনে করি বাংলাদেশে ভাই শিক্ষিত মানুষের হার খুব বেশি, 85-90% মানুষ অ্যাটলিস্ট সাক্ষরতার হার আছে তাদের। শিক্ষিত মানুষ বললে কি তারা প্রকৃত শিক্ষিত আপনার কাছে মনে হয়? ওইটা মিন করি নাই, বাট সাক্ষরতার হারটা আছে, ফ্যাক্ট চেক করার ক্ষমতাটা আছে, ওইটা ডিফারেন্ট আলাপ, ডিপ আলাপ, যে আসলে প্রকৃত শিক্ষিত কিনা। ওটা হয়তো বা যদি সুযোগ হয় আপনার সাথে। না না, কেন বললাম আমি, সেটা হচ্ছে যে আমি যেহেতু সোশ্যাল মিডিয়া দেখা হয়, কমেন্টস সেকশন দেখলে যে আমি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, এক পক্ষ এসে এক পক্ষে হুমকি থ্রেট, একটু মন মতো না হলে সবাই চায় বাক স্বাধীনতা, কিন্তু যখনই আমি আমার মানে কোনো একটা মন্তব্য আমার মনের বিপক্ষে চলে গেল, তখন আমি তাকে আক্রমণ দিয়ে বসছি। দুইটা সাবজেক্ট আছে, এ এন্ড বি। আপনি নিউট্রাল জোন থেকেই কথা বলতেছেন, বাট ওই জায়গায় এর ফেভারে গেল কথাটা, ধরুন বি আপনার শত্রু বানায় ফেলবে, বি এর ফেভারে গেলে এ শত্রু বানায় ফেলবে। এই জিনিসটা আমি নিজেও ফেস করছি। অ্যান্ড এই জিনিসটা আসলে আমাদের মানে সোশ্যাল লাইফ আসলে যে কি বঙ্গুর অবস্থায় আছে সেটারই একটা আর কি রিপ্রেজেন্ট করে। অ্যান্ড আমাদেরও সচেতন হওয়া উচিত, আমাদের মানে যারা কনজিউমার বা
যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তাদেরও সচেতন হওয়া উচিত, ফ্যাক্ট চেক না কইরা কোনো কিছু বিশ্বাস করা উচিত না। অ্যান্ড আমি সাক্ষরতার হার বলতে বুঝেছি ওই জিনিসটা, একটা ফ্যাক্ট চেক করার মতো ক্ষমতা আমি মনে করি 90% মানুষেরই আছে বাংলাদেশ। কিন্তু আমরা আসলে ততটা দেখি না, ওইটা কারণ করে দিন শেষে আমি ভাবি যে আমি যেটা জানি সেটাই সঠিক আর বাকি সব ভুল। জি, So এটা নিয়ে তর্ক করতে হবে। এটা নিয়ে তর্ক করতে হবে। এই জিনিসটা না করে আসলে রিয়েল যে জিনিসটা ওটা জানা উচিত, যাই না পরে হচ্ছে একটা ডিবেটে যাওয়া উচিত। ঠিক আছে, গোলাম রাব্বানি ভাই, অনেক আড্ডা দিয়ে ফেলেছি, আপনারা যাওয়ার সময় একটু শেখাবেন। এটা এই যে ইন্ট্রোতে দিন আপনারা যাওয়ার সময় এক বোতল মিথানল দিয়ে দিবনে। মানে কি কারণে? মিথানল আপনি আবার খাইয়েন না, মিথানল কিন্তু বিষ। আপনি আমাকে কেন মিথানল দেয়? হ্যাঁ, আমি মিথানলের আবিষ্কারক। আমি আপনাকে দিব, আপনি নিয়ে এটা সাজায় রাখবেন যে এটা টুকু দাগলের স্মৃতি। আবার খাইলেন না ভাই, খাইলে কিন্তু আপনি শেষ। আমার এত সহজে মনে হচ্ছে ঠিক না। আছে। ডিপ্রেশনে ভোগেন কখনো? ডিপ্রেশন থাকবো না ভাই, একটা মানুষ ডিপ্রেশন থাকবো, আবার মানুষ একটা জলদি মাইন্ডে থাকবে, এরকমই তো মানুষের লাইফ তো একটা কার্ভ, একটা কস থিটা বা সাইন থিটার কার্ভের মতো। যে সময় প্লেন হয়ে যাবে ওই মানুষ ডেড। ওই সময় হার্টবিট দেখেন না, হার্টবিট যে সময় প্লেন হয়ে যায় কি বলে যে হি ইজ নো মোর। নো মোর, মারা গেছে। হার্টবিটে আপস এন্ড ডাউনস থাকতে হবে। ডিপ্রেশনে আপনিও থাকেন, আমিও থাকি। আপনি কখনো বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনি ডিপ্রেশনে আমি থাকেন। তো এই মুহূর্তে আছি। সবাই থাকে ভাই, এটাই। যেমন আপনার সঙ্গে আড্ডা দিয়ে আমি ডিপ্রেশনে ভুগে গেছি, যে মানে পড়ালেখা করে কি করলাম জীবনে। না, ডিপ্রেশনে ঢোকার সুযোগ নেই, ইউ হ্যাভ টু ফেস ইট ভাই। আমি আমার লাইফে অনেক কিছু ফেস করছি, হয়তো ডিফারেন্ট কোনো একদিন যদি সুযোগ পাই, এই মানে মানে দেশীয় আলোচনা বাদ দিয়া, মানে ন্যাশনাল আলোচনা বাদ দিয়ে আমরা আমাদের পার্সোনাল আলোচনা করতে পারি যদি কোনো দিন সুযোগ হয়, যা বলবো ভাই আমার লাইফে আমি অনেক কিছু ফেস করছি, এগুলো আপনি শুনলে আপনার কল্পনার বাইরে। ঠিক আছে, আপনার সঙ্গে অনেক আড্ডা দিয়েছি। কিছু মানুষ আপনাকে পছন্দ করে, ভালোবাসে, হেট করে, সবার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে চাইলে বলতে পারেন। যারা আসলে আমাকে ভালোবাসেন, ধরেন আমি আহামরি এমন কোনো কন্টেন্ট বানাই না, আমার কন্টেন্টে আহামরি এমন কোনো মানে স্ক্রিপ্টও থাকে না, এমন কোনো ম্যাটেরিয়ালও থাকে না, তারপরেও যেহেতু আপনারা আমার এই ভিডিওর কারণে, কথাবার্তার কারণে আমাকে ভালোবাসেন, আমি আপনাদের কাছে সব সময় গ্রেটফুল। আর যারা আমাকে ঘৃণা করেন, আমি আপনাদেরকেও ভালোবাসি। আস্তে আস্তে আমি আশা করি আপনারাও আমাকে ভালোবাসতে শুরু করবেন ইনশাআল্লাহ। ওকে, গোলাম রাব্বানি ভাই, আপনার সঙ্গে অনেক কথা বলেছি, আড্ডা দিয়েছি। অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে হয়তো বা আপনার আড্ডা হবে। ভালো থাকবেন সে পর্যন্ত। আপনিও ভালো থাকবেন। ঠিক আছে, ওকে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম গোলাম রাব্বানির সঙ্গে। কথা হচ্ছিল শিক্ষা খাতের অসঙ্গতি নিয়ে। তার অনেক ক্ষোভ আছে, সেই ক্ষোভে জানার আগে জেনেছিলাম, সঙ্গে কীভাবে এগুলো সমাধান করা যাবে, বাস্তবিক অর্থ প্রয়োগ করা যায়, সেগুলো নিয়ে জানতে চেয়েছিলাম। আশা করি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।